আমরা প্রত্যেকে জানি জীবনে ধনী হতে হলে মধ্যবিত্ত তকমা থেকে বেরিয়ে এসে যদি জীবনে কিছু করতে হয় তাহলে সঞ্চয় করতে হবে। আর এই যে সঞ্চয় করতে হবে এটা আমরা বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন বই পড়ে আমরা জেনেছি, এবং সেই কারণেই আমাদের মধ্যে একটা টাকা সঞ্চয়ের প্রবণতা, টাকা পয়সা সঞ্চয় করার যে ইচ্ছা সেটা কিন্তু জাগে। কারোর দ্বারা হোক, কিছুভাবে হোক, যখন কেউ বোঝাতে আসে আমরা টাকা ইনভেস্ট করি। ইনভেস্টমেন্টের পরে যেন চোখের জল ফেলতে না হয়, ইনভেস্ট করার পরে যেন টাকা আপনার জন্য পরিশ্রম করে, এই বিষয়ে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও আমি 7টি পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। মূল 7টি পয়েন্ট, ব্রাঞ্চ আরও কয়েকটি কথা হয়তো বা তার সঙ্গে বোনাস পয়েন্ট হিসেবে থাকবে, কিন্তু মেন হচ্ছে 7টি পয়েন্ট। যদি সঞ্চয় করতে চান, একটা টাকাও ইনভেস্ট করার আগে এই ভিডিওটি পূর্ণভাবে জেনে বুঝে তারপরে শুনে তারপরে আপনি ইনভেস্ট করবেন। কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জীবনে পরিশ্রম করে অর্থ ইনকাম করি, পরিশ্রম করেই করি। কেউ মগজ খাটায়, ব্রেন খাটায়, কেউ শরীর খাটায়, কেউ ঘাম ঝরায়, কেউ রাতের ঘুম ঝরায়, তারপরে ইনকাম হয়। আর সেই কষ্ট করে ইনকাম করা টাকাটা যখন আমি সঞ্চয় করলাম, কেউ এসে লুটে নিয়ে চলে যাবে, এটা সহ্য হবে না, ডিপ্রেশনের মধ্যে যাবেন, কষ্ট হবে। ইনভেস্টমেন্টের ব্যাপারে সামান্য একটু ভুল সারা জীবনের বিপদ ডেকে আনতে পারে। সো আসুন মূল বিষয়টিকে আগে ভালোভাবে বুঝি যে কেন, কখন, কিভাবে ইনভেস্ট করব। প্রথমে আপনাকে জানতে হবে যে আমরা ইনভেস্ট কেন করতে চাইছি। আপনি কেন টাকা সঞ্চয় করতে চাইছেন? মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য, ফ্ল্যাট কেনার জন্য, গাড়ি কেনার জন্য, ট্যুরে যাওয়ার জন্য, নাকি ভবিষ্যতে দ্রুত রিটায়ার্ড করবেন, রিটায়ারমেন্টের সময় যেন একটা মোটা টাকা পাওয়া যায় সেই জন্য? এই বিষয়টি আপনাকে ক্লিয়ার করতে হবে। কেন ক্লিয়ার করতে হবে? বিভিন্ন খাতে বিভিন্নভাবে সঞ্চয় করা যায়। কিছু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে, কিছু আছে লং টার্মের। যখন আপনি চিন্তা করবেন যে আমার এই টাকাটা 20 বছর পরের দরকার, তাহলে সেই জায়গায় আমাকে ইনভেস্ট করতে হবে যেন মাল্টিপলভাবে টাকাটা অনেকটা বাড়ে। আবার যদি দেখা যায় যে আমার টাকাটা 2 বছরের মধ্যে জায়গায় দরকার, তা 2 বছরের টাকাটা সেই রকম একটা জায়গায় ইনভেস্ট করতে হবে, ইন্টারেস্ট কম হলেও সেই জায়গাতেই আপনাকে ইনভেস্ট করতে হবে যেন টাকাটা আপনার হাতের নাগালের কাছে থাকে। সুতরাং প্রথমে গোল ক্লিয়ার করুন, কোন উদ্দেশ্যে আপনি সঞ্চয় করতে চাইছেন, এবং সেইভাবে আপনি স্টেপ নিন। প্রথমে এটা কিন্তু খেয়াল রাখুন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার জীবনের এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। অনেক ভিডিওতে এই কথাটা বারবার বলি, বারবার রিপিট করি, কারণ আমরা আমাদের জীবনে অনেকবার ভুল করেছি, এবং আমার মনে হয় যে আপনারাও এই জিনিসটা কিন্তু ভুল করেছেন। এমার্জেন্সি ফান্ড অত্যন্ত জরুরি, কারণ হঠাৎ করে অসুস্থতা, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ, কোনো রকমভাবে যদি কোনো বিপদগ্রস্ত হন, সেই ক্ষেত্রে দেন দেয়ার আপনার ইনভেস্টমেন্টের টাকা আপনি তুলতে পারবেন না, আপনি না খেয়ে মরবেন। সো আপনাকে এমার্জেন্সি ফান্ড প্রথমে তৈরি করতে হবে ইনভেস্টমেন্টের আগে। এমার্জেন্সি ফান্ড কীরকমভাবে তৈরি করবেন? মিনিমাম 6 মাস বা 1 বছরের আপনার পরিবারের যা খরচ, যেমন ইলেকট্রিক বিল, এডুকেশনের খরচ, ছেলের পড়াশোনা, ওষুধপত্র কেনা, খাবার কেনা, গ্রসারির বাজার, জামা কাপড়, সমস্ত কিছু, সব কিছু মিলিয়ে মাসে যে খরচটা করেন ইন্টু 6 বা 12 হলে আরও ভালো হয়। এটা লিকুইড মানি আপনার কাছে থাকবে, মানে বাড়িতে নয়, ব্যাংকে এফডি করে রাখুন বা সেভিংসে রাখুন। ইন্টারেস্ট দেখে আপনার লাভ নেই, এই টাকাটা আপনার যেন নিয়ন্ত্রণে থাকে, যেমন যখন ইচ্ছা আমি যেন টাকাটা তুলতে পারি। দেন আপনাকে সব সময় এই কথাটা বর্তমান সময়ের প্রেক্ষিতে বলছি, ভাবতে হবে হেলথের কথা, অর্থাৎ হেলথ ইন্স্যুরেন্সের কথা। এতদিন পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমরা ভাবিনি, এবং আমার বিশ্বাস যে আমাদের মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের এখনও 90% পরিবারে হেলথ ইন্স্যুরেন্স নেই, কিন্তু তারা অসুস্থ হয়, ঘটি বাটি বাড়ি জমি বিক্রি করে চিকিৎসা করায়। আমাদের যে অর্থনৈতিক চিন্তাভাবনা, একটা রোগ হঠাৎ করে যখন একটা বড় রোগ আসে, একেবারে নিঃশেষ করে সমস্ত পরিকল্পনাকে শেষ করে দিয়ে লাইফটাকে শেষ করে দেবে। সো জীবনে যদি বাঁচতে চান, পরিবারের যতজন আছেন, 3 জন 4 জন 5 জন মেম্বার, তাদের জন্য অবশ্যই আপনি ন্যূনতম কিছু পারলেও একটা হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন। সঞ্চয়ের আগের দরকার, যেন হঠাৎ করে কেউ অসুস্থ হলে একটা টাকা পয়সার আপনার সাপোর্ট করার জায়গা থাকে, অবশ্যই সাপোর্ট করার জায়গা থাকে। এটা যাবে কোথায় করবেন? যে কোনো গভর্নমেন্টের ব্যাংকে হেলথ ইন্স্যুরেন্সের পলিসি পাওয়া যায়। তাছাড়াও বিভিন্ন কোম্পানি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যেগুলো জেনুইন, আপনার বিশ্বাস আছে, সেরকম জায়গায় আপনি হেলথ ইন্স্যুরেন্স করবেন। দেন থার্ড স্টেপ, ইনভেস্টমেন্টের থার্ড স্টেপ হচ্ছে আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্স বলেছেন, কিন্তু টার্ম ইন্স্যুরেন্স কি? এর আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে স্যার টার্ম ইন্স্যুরেন্স কি, আমাকে একটু দয়া করে বলবেন। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে আপনি ইয়ারলি একটা টাকা দিবেন,
তার বিনিময়ে আপনার লাইফ রিস্ক কভার করবে, লাইফ রিস্ক কভার করবে। বেঁচে থাকলে আপনি কোনো রিটার্ন পাবেন না, মনে রাখবেন কথাটা। কিন্তু আপনার অবর্তমানে আপনি যাতে দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ আপনার বউ, আপনার সন্তান, আপনার বাবা মা, এই পরিবারটা ভেসে যাবে না। আপনি মেবি প্রচুর টাকা ইনকাম করেন, হঠাৎ করে কিছু হয়ে গেল, পরিবারটা তো সেই বিশাল টাকা ইনকাম করতে পারবে না, বা আপনি যেটা পরিশ্রম করে ইনকাম করছেন সেটাও পারবে না, তখন তারা তো ভেসে যাবে, সব শেষ হয়ে যাবে, তাদের স্বপ্ন শেষ হয়ে যাবে, আপনার স্বপ্ন শেষ হয়ে যাবে পুরো পরিবারের। সো আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স নিতে হবে। টার্ম ইন্স্যুরেন্স কীরকম নেবেন? আপনার মান্থলি ইনকাম যা, তার যেন 20 গুণ টাকা, মিনিমাম 20 গুণ টাকা যেন আপনার অবর্তমানে আপনার পরিবার পায়, কম করে। এবং তার বিনিময়ে আপনাকে একটা বছরে টাকা প্রিমিয়াম দিতে হবে। তার ফিডব্যাক না পেলেও সাধারণত যেটা হয়, LIC ইত্যাদি যেগুলো আমরা করি, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্লাস ইন্স্যুরেন্স থাকে। আপনি এখানে ইন্স্যুরেন্স নিচ্ছেন, শুধু অনলি ইন্স্যুরেন্স, ফলে কী হবে? আপনি একটা মোটা টাকা রিটার্ন পাবেন কম পয়সার বিনিময়ে, কম টাকার বিনিময়ে। কম টাকা কেন বললাম? এক একটা কোম্পানির এক এক রকমের সিস্টেম আছে। কারো হয়তো বছরে 10,000 টাকা, কারো হয়তো বছরে 20,000 টাকা, কারো হয়তো 24,000 টাকা, কারো হয়তো 5,000 টাকা। এইভাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন পলিসি আছে, সেগুলো চেক করে গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে পলিসিগুলো আছে সেগুলো নিন, নিশ্চিন্তে থাকুন। তাহলে আমাদের জীবনে সঞ্চয়ের যে গল্পটা করছি আমরা বসছি, তার যে মূল কথা, মূল যে বিষয়, সেটা কিন্তু আমরা বুঝে গেছি। প্রথমে আবার বলছি আপনাকে, আপনি আপনার গোল সেট করে সেইভাবে ইনভেস্ট করবেন। এমার্জেন্সি ফান্ড, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স করবেন। তারপর এইবার আপনি আপনার ভবিষ্যতের জন্য যা কিছু করতে চান সেইভাবে ইনভেস্ট শুরু করুন। এটা হলো সঞ্চয়। এবার আপনি ইনভেস্ট করবেন। ইনভেস্ট কোথায়, কিভাবে করি আমরা সিপ জানি, মিউচুয়াল ফান্ড জানি, আপনার শেয়ার মার্কেট জানি, গোল্ড, ল্যান্ড, হাউজিং, বিভিন্ন খাতে বিভিন্নভাবে ইনভেস্ট করা যায়। উদ্বৃত্ত যে টাকা, এই যে 4টে পয়েন্ট প্রথমে বলেছি, সেগুলোকে ফুলফিল করার পরে উদ্বৃত্ত টাকাটা আপনি এই জায়গায় ইনভেস্ট করবেন। কারণ এখানে একটা মোটা রিটার্ন পাওয়া যায়, যেমন লাভ আছে আবার লসও আছে। তা লস হয়ে গেলেও আপনার সর্বশান্ত হওয়ার ভয় থাকবে না, আপনি এবারে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট সংক্রান্ত ব্যাপারে আমার অভিমত হলো, আপনি যেটা বোঝেন সেই জায়গায় ইনভেস্ট করবেন, কারো দ্বারা প্ররোচিত হয়ে নয়। সে যত নিকট আত্মীয় হোক, যত বন্ধু হোক, যাই হোক, যতই বোঝাক, কখনো আপনি না বুঝে না জেনে ইনভেস্ট করবেন না। যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, লোভ করে লাভ নেই। কষ্ট করে ইনকাম করছেন, সেই টাকাটাকে আপনি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রেখে ইনভেস্ট করুন। ইনভেস্ট ব্যাপারে আরও একটি কথা বলবো, কখনো জীবনে একটি জায়গায় সমস্ত টাকা ইনভেস্ট করবেন না। সেই জায়গাটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, আপনি ফেলে হয়ে যাবেন। আপনার টাকাটিকে আপনি মিনিমাম 10 থেকে 20 জায়গায় ইনভেস্ট করুন। কিছু টাকা শিপে রাখুন, শেয়ার মার্কেটে রাখুন, স্টক মার্কেটে রাখুন, কিছু ল্যান্ডে রাখুন, কিছু গোল্ডে রাখুন। না, গোল্ড মানে ওই গয়না বানানোর কথা বলছি না, কারণ গোল্ড যখন আপনি বানিয়ে নিলেন, মিস্ত্রির মজুরি পয়সা বাদ দিতে গিয়ে আপনার মুনাফাটাই চলে যাবে। আপনি কয়েন কিনুন, গোল্ড কয়েন বা গোল্ড বার, লিগ্যাল লাইনে সেগুলো কিনুন, ট্যাক্স পে করে। হ্যাঁ, এই যে ট্যাক্সের কথাটা আসলো, এই ইনভেস্টের ব্যাপারে আপনাকে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে। ট্যাক্সের ব্যাপারটি আমাকে রিটার্ন 20% দিচ্ছে, বা 15% দিচ্ছে, বা 10% দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন ট্যাক্স পে করছি, প্রথমে বুঝতে পারবেন না, যখন আপনার ম্যাচিওর হলো টাকাটা, যখন ট্যাক্স পে করছেন প্রচণ্ড গায়ে লাগছে, এত টাকা ট্যাক্স। হ্যাঁ, হয়, এমনও পলিসি আছে যেখানে প্রচুর ট্যাক্স। আবার এমন কিছু যেমন PPF, কোনো ট্যাক্স লাগে না, বা PF-এর কোনো ট্যাক্স লাগে না, এটা ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্টও আছে। প্রথমেই ইনভেস্ট শুরু করার সময় ভাববেন যে এখানে ম্যাচুরিটির টাকার কত % ট্যাক্স আমাকে লাগবে, কোন জায়গায় লাগবে, বা আদৌ ট্যাক্স লাগবে কিনা, সমস্ত ব্যাপারটাকে আপনাকে কিন্তু জানতে হবে, যেন আমার লাভের ধান টেয়াতে না খায়। আমি 10% ইন্টারেস্ট পাচ্ছি, টাকার রেট বছর বছর 5% কমছে, আর ট্যাক্স আমাকে লাগবে 8%। আপনার ম্যাচুরিটি মানে দিয়ে আপনি কত টাকা ফেরত পাবেন? আমার তো চলেই গেল সব। তাহলে এই ব্যাপারটিকে কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে। বস, না বুঝে না শুনে, কিচ্ছু মাথার মধ্যে আইডিয়া নাই, কিছু ফাটাম করে ইনভেস্ট করে দিলাম, করবেন না। নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এবং ট্যাক্সের ব্যাপারটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। আজকের যে 7-8টি পয়েন্ট আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, সেটা আপনারা বুঝতে পেরেছেন।
ইনভেস্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে প্রথমে আপনি আপনার গোল সেট করুন, কেন কতদিনের জন্য ইনভেস্ট করতে চান এবং কেন ইনভেস্ট করতে চান। আপনি অবশ্যই একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, দেন হেলথ ইন্স্যুরেন্স করুন, দেন টার্ম ইন্স্যুরেন্স করুন, তারপর আপনি ইনভেস্ট করুন শিপ, স্টক মার্কেট, গোল্ড, ল্যান্ড, যেটা বোঝেন সেখানে। ট্যাক্সের ব্যাপারটি ভালোভাবে বুঝে নেবেন, এক জায়গায় সমস্ত টাকা রাখবেন না। সর্বশেষ পয়েন্ট হচ্ছে কারোর দ্বারা প্রভাবিত হয় নয়, নিজের মন, বিবেক এবং জ্ঞান, এই তিনটেকে নিয়ন্ত্রণ করে আপনি ইনভেস্ট করুন। যেটা বোঝেন না সেটা করবেন না, যেটা বোঝেন সেটা করবেন। টাকা পয়সার ব্যাপারে কখনো ছেলে খেলামি করবেন না, আবেগকে কাজে লাগাবেন না। খুব কষ্ট করে পয়সা ইনকাম করতে হয়। ভিডিওটি পুনরায় শুনুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, কারণ অর্থনৈতিক দিক থেকে প্রত্যেকেই কিছু না কিছু জানা উচিত এবং আমি বিশ্বাস করি আপনারাও কিছু জানেন। যদি আপনাদের মধ্যে এরকম নলেজ কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অন্যান্য ভিডিওতে সেইগুলো তুলতে পারবো, কথাগুলো ভালো লাগবে তাতে। আর আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই করবেন, এটা আমার দাবি, অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, ভালো থাকবেন।